আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হন এবং আপনি বয়স্ক ভাতার জন্য অনলাইন আবেদন করতে চান, তাহলে খুব সহজে এবং কিভাবে আপনি অনলাইন থেকে বয়স্ক ভাতা পাবার জন্য আবেদন করতে পারবেন, সেই বিষয়টি আমি আজকে পুঙ্খানুপুঙ্খভাবে ধাপে ধাপে স্পষ্টভাবে দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। বয়স্ক ভাতার আবেদন করার জন্য প্রাথমিকভাবে কিছু যোগ্যতা অবশ্যই থাকতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে বাংলাদেশের একজন বৈধ নাগরিক হতে হবে। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বয়স 65 বছরের ঊর্ধ্বে, আর নারী হলে 62 বছরের ঊর্ধ্বে হতে হবে। তাহলেই আরও কিছু ক্রাইটেরিয়া মিট করার সাপেক্ষে আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন। খেয়াল রাখবেন, আবেদন করা মানেই কিন্তু আপনার বয়স্ক ভাতা পাবার নিশ্চয়তা না। ফলে আপনাকে বয়স্ক ভাতা পাবার জন্য অবশ্যই প্রথমে আবেদন করতে হবে। তারপর এই আবেদনটা অনুমোদন সাপেক্ষেই আপনি বয়স্ক ভাতা পেতে পারবেন। আর কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি ওয়েবসাইট থেকে দেখব যে আমরা কিভাবে এই বয়স্ক ভাতার আবেদন ফর্মটি ফিল আপ করতে পারি ধাপে ধাপে। বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হলে কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে প্রথমে যেতে হবে গুগলে। তারপর এখানে লিখে সার্চ করতে হবে যে বয়স্ক ভাতার জন্য আবেদন। এই যে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। তার মধ্যে প্রথমে যেটা আছে, প্রথমটা হচ্ছে এমআইএস অনলাইন অ্যাপ্লিকেশন ডিএসএস। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন নতুন আবেদনকারীর তথ্য, ভাতা কার্যক্রম। এখান থেকে আপনাকে নির্ধারণ করে নিতে হবে যে আপনি কোন ভাতার জন্য আবেদনটা করবেন। এছাড়াও আপনি সরাসরি এই যে dss.bhata.gov.bd এই ওয়েবসাইট থেকেও প্রবেশ করে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো এখন এখান থেকে আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে আমি কী ভাতার জন্য আবেদন করব। এখান থেকে দেখেন অনেকগুলো ভাতার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যেমন বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতা, অনগ্রসর সমন্বিত শিক্ষা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বয়স্ক ভাতা ইত্যাদি। তো আমরা এখান থেকে কী করব, বয়স্ক ভাতা এটা নির্ধারণ করে নিলাম। এখন দেখেন এখানে আমাদের একটা ফর্ম এসে গেছে। এখানে আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই আবেদন করতে পারবেন। খেয়াল রাখবেন, আবেদনকারীর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে কিন্তু আবেদন করার সুযোগ নেই। দেখেন এখানে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নাম্বারের অপশানটাই আছে। ওকে, এখন কি করতে হবে, আমাকে এখানে সম্পূর্ণ নাম বাংলা লিখতে হবে এবং এই লেখাটা হতে হবে তার এনআইডি কার্ডে, মানে আবেদনকারীর এনআইডি কার্ডের যেভাবে লেখা আছে ঠিক সেভাবে। আমি আবেদনকারীর নামটা এখানে লিখে দিলাম বাংলায়। তারপর বলছে সম্পূর্ণ নাম ইংরেজিতে, এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে এখানে সেভাবে ইংরেজিতে নামটা লিখতে হবে। আমি এখানে সম্পূর্ণ নাম ইংরেজিতে লিখে দিলাম। এখন বলছে জাতীয় পরিচয়পত্র নম্বর, অর্থাৎ এনআইডি কার্ডে যে নাম্বারটা আছে সেটা এখানে লিখে দিতে হবে। আমি এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিলাম। তারপরে অপশানে বলছে জন্ম তারিখ, অর্থাৎ তার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ কবে সেটা এখানে লিখে দিতে হবে। এখানে ক্লিক করলে দেখেন এখানে অপশান আসছে, এখান থেকে প্রথমে বছর সিলেক্ট করতে হবে। এই যে বছরে আবার ক্লিক করলে এই যে এখানে আছে, তো আমি যার জন্য আবেদন করছি তার বয়সটা এখানে লিখে দিব, জন্মসাল, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে দিন সিলেক্ট করা হয়ে গেল, 1 জুন 1950। তারপর এখানে লিখতে হবে লিঙ্গ। এখানে কিন্তু পুরুষ, মহিলা এবং হিজড়া 3টা অপশান আছে, আমি পুরুষ লিখে দিলাম। তারপরে বলছে ক্যাপচা সম্পূর্ণ করুন, অর্থাৎ এখানে দেখেন এই যে 28+1 দেওয়া আছে, এটার উত্তর কত হবে এখানে লিখতে হবে, এটা হলো 29 হয়। এখন আমাকে কি করতে হবে, এই যে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এখন দেখুন ডান দিকের কর্নারে লেখা আসছে যে এনআইডি কার্ড যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে। এখন আমাকে আসতে হবে পরবর্তী ধাপে। এখানে কিছু অপশান এসে গেছে যেগুলো এখন ফিল আপ করতে হবে। এই যে ব্যক্তিগত তথ্যের মধ্যে প্রথমে আমাকে একটি ছবি দিতে হবে, ছবিটার সাইজ হতে হবে 200 কিলোবাইটের কম। এখন আমাকে এই যে ফাইল নির্বাচন করুন এখানে ক্লিক করলে আমার ছবির অপশান আসছে, আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করব। এখানে লেখা দেখাচ্ছে যে ছবিটি 180x200 পিক্সেলে রিসাইজ করা হয়েছে, মানে ছবিটা যে সাইজেরই থাকুক তার এটাকে সাইজ করে নিবে। আর এখানে দেখুন ছবিটা দেখা যাচ্ছে না, তাতে অসুবিধা নাই, যখন আমার আবেদনটা কমপ্লিট হবে তখন কিন্তু এটা শো করবে ছবি। সেকেন্ড অপশানে বলছে যে স্বাক্ষর, এই স্বাক্ষর ফাইলের যে আকারটা সেটাও কিন্তু 200 কিলোবাইটের কম হতে হবে। তো আমি স্বাক্ষরটা এখান থেকে নির্ধারণ করে নিব। আমি স্বাক্ষরটা নিলাম, স্বাক্ষরও পিক্সেল অনুযায়ী রিসাইজ করা হয়েছে। এখন পরের অপশানে বলছে পিতার নাম, অর্থাৎ আবেদনকারীর পিতার নাম এখানে লিখতে হবে তার এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে। পিতার নাম বাংলায় আমি লিখে দিলাম। এবার বলছে পিতার নাম ইংরেজিতে লিখতে হবে, এখানে পিতার নাম ইংরেজিতে লিখে দিলাম।
তারপরে বলছে মাতার নাম, আবেদনকারীর মাতার নাম এনআইডি কার্ড অনুযায়ী যেভাবে আছে সেভাবে এখানে লিখে দিতে হবে। ফলে মাতার নাম বাংলা আমি লিখে দিলাম। পরে বলছে মাতার নাম ইংরেজিতে। খেয়াল রাখতে হবে এনআইডি কার্ডে কিন্তু পিতা মাতার নাম ইংরেজিতে থাকে না, তাই আপনার কোনো ডকুমেন্টসে যদি ইংরেজিতে লেখা থাকে সে অনুযায়ী লিখবেন, না হলে আপনি আপনার ইচ্ছা মতো এই সেম বানানগুলো লিখে দিতে পারেন। আমি এখানে মায়ের নাম লিখে দিলাম ইংরেজিতে। তারপর বলছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন পরবর্তীতে আবার কিন্তু একটা বিকাশ ফোন নাম্বার লাগে, ফলে এটা যে একই রকম হতে হবে এমন কোনো কথা নেই, আলাদা নাম্বারও হতে পারে। তো আমি এখানে আবেদনকারীর ফোন নাম্বারটা দিয়ে দিলাম। পরের অপশানে বলছে বৈবাহিক অবস্থা, আবেদনকারীর বৈবাহিক অবস্থা কি, বিবাহিত। ধর্ম কি, ইসলাম। অন্য কিছু হলে আপনারা সিলেক্ট করে নেবেন। আর জাতীয়তা অটোমেটিক চলে আসছে বাংলাদেশি। তার বলছে বয়স কত, বয়স লিখে দিলাম 75। তারপরে বলছে শিক্ষাগত যোগ্যতা কত, শিক্ষাগত যোগ্যতা আমি অন্যান্য দিলাম, কারণ এখানে সে যে পাস সেটা এখানে নেই, আর নিরক্ষরও না, তাই আমি অন্যান্য দিলাম আর কি। তারপরে অপশানে বলছে পেশা, তা কী পেশায় আছে, এখন যে পেশায় থাকবে সেটা এখানে লিখবেন, আর না হলে লিখবেন যে কর্মহীন যদি কোনো কাজ না থাকে। বাট বয়স্ক ভাতা নেবার ক্ষেত্রে যদি আবেদন করে আবেদন অনুমোদন করাতে চান তাহলে অবশ্যই তাকে কর্মহীনই লেখাটা উত্তম হবে। ব্যক্তিগত তথ্য ফিল আপ হয়ে গেল। এখন আমি এই যোগাযোগের তথ্যটা ফিল আপ করবো। এখন তার বিভাগ কোনটা, এখানে টিক দিলে দেখেন চলে আসছে অটোমেটিক। খুলনা লিখলাম। জেলা কোনটা, চুয়াডাঙ্গা লিখলাম, টিক মারলে হচ্ছে আর কি। এলাকার ধরন উপজেলা, উপজেলা কি, জীবননগর। সাব লোকেশান ইউনিয়ন, আপনার যা তাই লিখবেন। ইউনিয়ন কোনটা, আন্দুলবাড়িয়া। ওয়ার্ড নাম্বার কত, 4। পোস্ট কোড কত, এটা লিখে দিতে হবে 7200। পরের অপশানে বলছে গ্রাম এবং ব্লক নম্বর বা সেকশন। আমি এখানে গ্রাম এবং পোস্ট অফিস লিখে দিলাম। এতক্ষণ যেটা লিখলাম সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা। তারপর অপশানে বলছে বর্তমান ঠিকানা। যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে লিখবেন, আর যদি একই হয় তাহলে এই যে এখানে টিক মারার অপশান আছে যে স্থায়ীর মতো একই ঠিকানা, তাহলে এখানে টিক দিলাম। বাকিগুলো দেখেন অটোমেটিক চলে আসছে, তো ফলে এটা ফ্লাপ হয়ে গেল, আর করা লাগলো না। পরবর্তী ধাপ হচ্ছে যে বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত। এখানে কি আছে, স্বাস্থ্যগত, কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য। কর্মক্ষম, সম্পূর্ণ অক্ষম, আংশিক কর্মক্ষম নাকি প্রতিবন্ধী। আমি এখানে দিলাম সম্পূর্ণ অক্ষম। তারপর বলছে সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ, মানে তিনি আর কোনো সুযোগ সুবিধা পান কিনা। আমি লিখে দিলাম কোনো সুবিধা গ্রহণ করেন না। যদি তিনি ইতিপূর্বে কোনো সুবিধা গ্রহণ করেন তাহলে কিন্তু এই আবেদনটা বাতিল হবে। এবার বলছে ভূমির মালিকানা কতটুকু, বাস্তবিকতাহীন নাকি ভূমি আছে। আমি আবেদন করছি যার জন্যে, সেটা হলো 0.5 একরের নিচে জমি, এটা লিখে দিলাম। বাসস্থান নিজস্ব। আর বার্ষিক আয় কত, বার্ষিক আয় এখানে যেটা দেওয়া আছে, এখানে দেখেন এই 36,000-এর কম এর কোনো অপশানই নেই, ফলে আমি কিন্তু চাইলে ওটা এর কমটা দেখাতে পারছি না। আবার এটা ফিল আপ করবেন না সেটাও হবে না। হ্যাঁ, এখানে দেখেন এটা রেড স্টার দেওয়া আছে, মানে এটা ফিল আপ করতেই হবে। তো এটা যেহেতু মিনিমাম টাকা, তো আমি লিখে দিলাম যে 36,000 টাকা পর্যন্ত। তারপর বলছে গত 1 বছরে এই খানায় কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কি না, না পেলে লিখবেন হ্যাঁ। তারপরে বলছে যে ব্যাংক অথবা এমএফএস তথ্য। অ্যাকাউন্টের ধরন যদি ব্যাংক হয় তাহলে আপনার যার জন্য আবেদন করছেন তার এনআইডি কার্ড দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। আমি এখানে নিজ দিলাম, দিলে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই ব্যাংকের নাম দেখেন কি কি ব্যাংক আমরা অ্যাড করতে পারবো, যেমন সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, এনআরবি কমার্শিয়াল ব্যাংক আর মধুমতি ব্যাংক লিমিটেড। এর বাইরে কিন্তু আর অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে অ্যাড করতে পারবেন না। তো ফলে আমি যার জন্য আবেদন করছি তার এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই আমি এখন কি করব, এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যার জন্য আবেদন করছি অ্যাকাউন্ট কি তার জন্যে, তাহলে হ্যাঁ নিজ। এই যে নিচে কিন্তু লেখা আছে একটা কথা যে বিশেষ দ্রষ্টব্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ যার জন্য আপনি আবেদন করছেন খেয়াল রাখবেন তার এনআইডি কার্ড দিয়ে যেন এই মোবাইল ব্যাংকিংটা খোলা থাকে, সেটা যেটাই হোক, না হলে কিন্তু হবে না অন্যটা দিলে। তো আমি নিচে দিলাম। তারপরে বলছে এমএফএস কি কাদের, বিকাশ, নগদ, রকেট, উপায় নাকি এম ক্যাশ। আমি বিকাশ দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বার দিতে বলছে, এখানে দিতে হবে মূলত যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে বা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং খোলা আছে সেই নাম্বারটা। তো এটা আমি দিয়ে দিলাম। তারপরে হিসাবের নাম, হিসাবের নাম বলতে যার নামে অ্যাকাউন্ট তার নাম, অর্থাৎ আমি যার জন্য আবেদন করছি তার নামটা এখানে লিখে দিতে হবে। তারপর বলছে ইমেল যদি থাকে, এটা বাধ্যতামূলক না, ইমেল অ্যাড্রেস থাকলে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। তারপরে অপশানে আছে দেখেন এখানে বলছে আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান, যদি চান তাহলে হ্যাঁ, আর না চাইলে না। আপনি করতেও পারবেন নাও পারবেন। তো আমি এখানে হ্যাঁই টিক দিচ্ছি।
আমি এখানে নমিনির তথ্য দিব। তো নমিনির আমি যে তথ্যটা দিব, নমিনি যে কেউ হতে পারে। যদি তার জন্মসনদ দিয়ে হয় তাহলে জন্মসনদ দিবেন, আর জাতীয় পরিচয়পত্র দিয়ে হলে এখানে টিক দিবেন। এখন এনআইডি কার্ড অনুযায়ী, অর্থাৎ নমিনির এনআইডি কার্ড অনুযায়ী তার সম্পূর্ণ নাম লিখতে হবে বাংলায়। আমি লিখে দিলাম তার সম্পূর্ণ নাম বাংলায়। এখন লিখতে হবে নমিনির সম্পূর্ণ নাম ইংরেজিতে। আমি নমিনির নাম ইংরেজিতে লিখে দিলাম। তারপর বলছে নমিনির এনআইডি নাম্বার এখানে দিতে হবে। আমি এখানে কিন্তু ওই নমিনির এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। এখন দিতে হবে নমিনির জন্ম তারিখ। এখানে আমি নমিনির জন্ম তারিখটা দিয়ে দিব। এখানে আমি প্রথমে ইয়ার সিলেক্ট করতে হবে। ইয়ার হচ্ছে 1956, আর হচ্ছে জুলাই মাস, তারিখ হচ্ছে 1 দিয়ে দিলাম। এখন এখানে অপশানে আসছে যে ক্যাপচা সম্পূর্ণ করুন, ঠিক আগের মতোই। এখানে দেওয়া আছে 17 + 5 কত হয়, 22 হয়, দিয়ে দিলাম। এখন এই ডান দিকে বলছে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন, এখানে টিক দিতে হবে, টিক দিলাম। তারপর এখানে চলে আসছে অটোমেটিক জাতীয়তা বাংলাদেশি। তারপর বলছে উপকারভোগীর সাথে সম্পর্ক, নমিনি কি হয় যার জন্য আবেদন করা হচ্ছে, স্ত্রী, স্ত্রী লিখে দিলাম। এখন এখানে নমিনির ছবি দিতে হবে, ঠিক এখানেও শর্ত একই, 200 কিলোবাইটের নিচে মেমোরি হতে হবে। তো আমি নমিনির ছবি অ্যাড করে নিলাম, এখানেও ছবির শর্ত একই, এখানে কিন্তু আমার ছবিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর এখানে সিগনেচার অ্যাড করতে হবে, তো আমি অ্যাড করে নিলাম সিগনেচার। তারপরে বলছে যে স্থায়ী ঠিকানার মতো একই কিনা এই নমিনির, আমি এখানে স্থায়ী ঠিকানা একই লিখলাম, অটোমেটিক চলে আসছে দেখেন ঠিকানাটা। ওকে, নমিনির তথ্য ফিল আপ হয়ে গেল। এখন আমাকে আরও কিছু তথ্য ফিল আপ করতে হবে, যেমন যোগ্যতার অন্যান্য তথ্য, খানার সদস্য সংখ্যা কত, যার জন্য আবেদন করা হচ্ছে তার পরিবারে কতজন সদস্য, আমি 2 জন দিলাম। খানার শিশু সংখ্যা আছে কিনা, আমি দিলাম নেই। খানার প্রধানের বয়স কত, 60-এর ঊর্ধ্বে। খানা প্রধানের শিক্ষাগত যোগ্যতা, এখানে দিয়ে দিলাম 1 থেকে ক্লাস 5-এর মধ্যে। স্বামী অথবা স্ত্রীর শিক্ষা কত, এটাও লিখে দিলাম 1 থেকে 5-এর মধ্যে। আপনার খানার কোনো সদস্য কৃষিকাজ বা অকৃষিকাজে নিয়োজিত আছেন, এখানে দুটোই অপশান, হয় অকৃষি অথবা কৃষি, আমি অকৃষি দিয়ে দিলাম। তারপর বলছে আপনার খানার সদস্যদের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত, এই 0.5-এর একরের নিচে দিলাম, কম। তারপর বলছে গত 1 বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছে কি, না, করলে হ্যাঁ দিবেন। তারপর বলছে আপনার ঘরের প্রধান দেওয়াল কি দিয়ে তৈরি, আমি দিলাম এখানে ইটের। তারপর বলছে আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে, দিলাম না। আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে, দিলাম হ্যাঁ। আপনার খানায় খাবারের পানির উৎস কী, দিলাম টিউবওয়েল। তারপর খাবার সদস্যগণ কী ধরনের পায়খানা বা টয়লেট ব্যবহার করে, দিলাম স্যানিটারি। এখানে যা আছে তাই, কারণ এটা যাচাই বাছাই হলে কিন্তু দেখতে চাইতে পারে, তখন দেখাতে হবে। আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে, মানে কী কী সম্পদ আছে তার, তা আমি এখানে দিলাম বাইসাইকেল, বৈদ্যুতিক পাখা, তারপরে হচ্ছে আসবাবপত্র, মোবাইল ফোন, এগুলো। আর খেয়াল রাখবেন, যত দামি দামি ফার্নিচার আসবাবপত্র দিবেন, উল্লেখ করবেন, তত কিন্তু আবেদন বাতিল হবার সম্ভাবনা থাকবে। আপনার প্রধান ঘরের ছাদ কী দিয়ে তৈরি, এখানে কিন্তু টিন কাঠ আর বাঁশ খড়ের অপশান আছে, তো টিন কাঠ দিয়ে দিলাম। ঘরের সংখ্যা কত, 2 দিয়ে দিলাম। এখন সাবমিট, এই যে সাবমিটে ক্লিক করতে হবে, আমি সাবমিটে ক্লিক করলাম। এখন লেখা আসছে যে ফর্ম জমা দেওয়ার নিশ্চিতকরণ, অর্থাৎ আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত। জমা দেওয়ার পরে সম্পাদনা প্রযোজ্য হবে না, অর্থাৎ একবার যদি নিশ্চিত করেন তাহলে কিন্তু এটার এডিট করা যাবে না। এখন যদি আপনি নিশ্চিতে ক্লিক করেন, তাহলে ক্লিক করার পরে কি হবে, এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন সাবমিট হচ্ছে, এই সাবমিট হয়ে গেছে। এখন বলছে আপনার আবেদনপত্রটি সফলভাবে জমা দেওয়া হয়েছে। সফলভাবে জমা হয়েছে, ট্র্যাকিং নাম্বার দিয়ে দেওয়া হয়েছে একটা আইডি নাম্বার। তারপর আপনার আবেদন স্থিতি ট্র্যাক করতে আপনার ট্র্যাকিং নাম্বার ব্যবহার করা যাবে। আর আবেদনপত্রটা আবেদন ডাউনলোডে টিক দিয়ে আবেদনপত্রটা ডাউনলোডও করতে পারবেন। এবং খেয়াল রাখবেন, পরবর্তীতে আপনার আবেদন ভেরিফাই করার জন্য কিন্তু ওই ট্র্যাকিং নাম্বারটা লাগবে। এই যে দেখা যাচ্ছে যে আবেদনপত্র যেটা আবেদন হয়েছে, এটা আপনি অবশ্যই ডাউনলোড করে সংরক্ষণ করবেন, কারণ এখানে আপনার সকল তথ্য দেওয়া আছে এবং এগুলো আপনার পরবর্তীতে রেফারেন্স হিসাবে অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে লাইক ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।